অবশেষে মোহাম্মদ ইউনূসের পতনের ঘণ্টা বেজে গেল এবং এই পতনের ঘণ্টা বাজিয়েছে স্বয়ং জাতিসংঘ। খবর শোনা যাচ্ছিল ভারতে আসার পর শেখ হাসিনার পুত্র সজীব ওয়াজেদ জয় সুইজারল্যান্ডে যাবেন। তারপরে হঠাৎ করে এমন কিছু বার্তা দিলেন, এমন কথা বললেন অন্তর্বর্তী সরকারের জন্য, অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে, তা কিন্তু রীতিমতো স্বপ্নেও কল্পনা করতে পারেননি ডক্টর মোহাম্মদ ইউনূস। গত রাতে শেখ হাসিনা লাইভে আসলেন রাতে। তিনি নেতাকর্মীদের উদ্দেশ্যে বলার চেষ্টা করলেন যে সংবিধানে হাত দেওয়ার আগে, সংবিধান ছুঁড়ে ফেলার আগে, সংবিধান পরিবর্তন করার আগে প্রফেসর ইউনূসের এই সরকারকেই উৎখাত করতে হবে। অর্থাৎ সংবিধান নিয়ে যদি সরকার কাটাছেড়া করার চেষ্টা করে সেটা আওয়ামী লীগ মানে রুখে দেওয়া কিংবা আওয়ামী লীগের কর্মীদের সেই ধরনের একটা মেসেজ তিনি দেওয়ার চেষ্টা করলেন। শুধু ঢাকায় নয়, ঢাকার বাইরেও গত 3.5 মাসে এনসিপি এবং বৈষম্যবিরোধী নেতাদের বিরুদ্ধে চাঁদাবাজি, মাস্তানি, দখল বাণিজ্যের অনেক অভিযোগ আছে। এবার উঠেছে যৌন হয়রানির অভিযোগ। আরো ভয়ঙ্কর, টর্চার সেল গঠন করে চাঁদাবাজির জলজান্ত প্রমাণও গণমাধ্যমে ভাসছে এনসিপির মিত্র বৈষম্যবিরোধীদের বিরুদ্ধে। কিসের সংলাপ, কার সঙ্গে সংলাপ? চরম পক্ষপাতিত্বের অভিযোগ তিনি তোলেন। তুমুল পক্ষপাতিত্বের অভিযোগ জানিয়ে রাজনৈতিক দলগুলো একে একে সংলাপ বয়কট করে বেরিয়ে আসতে থাকে। সংলাপ স্থল। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। খুব একটি গুরুত্বপূর্ণ নিউজ আপডেট নিয়ে সবাইকে স্বাগতম জানাচ্ছি। প্রিয় দর্শক, আমাদের ভিডিওর প্রথম অংশ দেখে বুঝতে পেরেছেন আসলে কোন দিক কোন বিষয়টি অর্থাৎ নিউজটি ইঙ্গিত করছে। এই বিষয় নিয়ে আমি আর বেশি কথা বলছি না, চলুন দেখে আসছি আজকের কাঙ্ক্ষিত ভিডিও, তারপরে এই বিষয় নিয়ে কথা বলছি। নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। দেখে আসি ভিডিও। শেখ হাসিনার ভার্চুয়াল মিডিয়াতে আবারও কণ্ঠ শোনা গেল। আওয়ামী লীগের সমস্ত কার্যক্রম সরকার নিষিদ্ধ করেছে, বিচার হওয়ার আগ পর্যন্ত আওয়ামী লীগের নিবন্ধন বাতিল করে দেওয়া হয়েছে। এরই ফাঁকে আমরা দেখলাম যে গত রাতে শেখ হাসিনা আওয়ামী লীগের যে সামাজিক যোগাযোগ মাধ্যমের পেজ ফেসবুক এবং ইউটিউবে সেখানে লাইভে আসলেন রাতে, এবং লাইভে সম্ভবত 5 আগস্টের পরে যে সকল আওয়ামী লীগের কর্মী নেতারা মারা গেছে তাদের পরিবারের সদস্যরা সেখানে সংযুক্ত ছিলেন। তাদের উদ্দেশ্যে বেশ আধা ঘন্টারও বেশি দীর্ঘ একটা ভাষণ দিতে দেখা গেল শেখ হাসিনাকে। সেখানে দুইটা কথা, গুরুত্বপূর্ণ কথা বলেছেন। সেটা হচ্ছে যে সংবিধান, এই সরকার যে সংবিধান সংস্কারের উদ্যোগ নিয়েছে সেটার বিরুদ্ধে তিনি কথা বললেন যে এই সংবিধান যেটা মুক্তিযুদ্ধের মাধ্যমে অর্জিত যে সংবিধান, সেই সংবিধান পরিবর্তন, সেই সংবিধান ছুঁড়ে ফেলে দেওয়ার পায়তারা করছে প্রফেসর ইউনূসের সরকার, এমনটা তিনি বলার চেষ্টা করলেন। এবং তিনি এটাও বলার চেষ্টা করলেন যে সংবিধানে হাত দেওয়ার প্রফেসর ইউনূসকে, তিনি তো নির্বাচিত কেউ না, নির্বাচিত প্রতিনিধি না, নির্বাচিত সংসদ নেই, সেহেতু সংবিধানে হাত দেওয়ার কোনো এখতিয়ার তাদের নেই। এমন কথাও তিনি নেতাকর্মীদের উদ্দেশ্যে বলার চেষ্টা করলেন যে সংবিধানে হাত দেওয়ার আগে, সংবিধান ছুঁড়ে ফেলার আগে, সংবিধান পরিবর্তন করার আগে প্রফেসর ইউনূসের এই সরকারকেই উৎখাত করতে হবে। প্রথমবারের মতো সম্ভবত এই ধরনের ল্যাঙ্গুয়েজ আমরা দেখলাম যে সরকারকেই উৎখাত করতে হবে, প্রফেসর ইউনূসকে বিদায় করে দিতে হবে, এমন ল্যাঙ্গুয়েজে তিনি কথা বলার চেষ্টা করলেন। অর্থাৎ সংবিধান নিয়ে যদি সরকার কাটাছেড়া করার চেষ্টা করে সেটা আওয়ামী লীগ মানে রুখে দেওয়া কিংবা আওয়ামী লীগের কর্মীদের সেই ধরনের একটা মেসেজ তিনি দেওয়ার চেষ্টা করলেন। এছাড়া করিডোর এবং বন্দর প্রসঙ্গেও কথা বলেছেন যে সরকার করিডোর এবং বন্দর বিদেশিদের হাতে তুলে দেওয়ার চেষ্টা করছে, যেটা আমি বিদেশিদের হাতে আমেরিকার সঙ্গে আতাত করিনি বলে আমেরিকার ডিপ স্টেটের ষড়যন্ত্রে আওয়ামী লীগ সরকারের পতন ঘটানো হয়েছিল, এমন কথা তিনি বলার চেষ্টা করলেন। জঙ্গি প্রসঙ্গে তিনি কথা বলেছেন যে আমি আমার সময়ে জঙ্গি নির্মূল করেছি, জঙ্গিদের শেকড় উৎপাটন করেছি, জঙ্গিদের বিরুদ্ধে কার্যকর পদক্ষেপ নিয়েছি, কিন্তু বর্তমান প্রফেসর ইউনূসের এই সরকার জঙ্গিদের মদত দিচ্ছে, জঙ্গিদের পৃষ্ঠপোষকতা দিচ্ছে, জঙ্গিরাই এখন দেশ চালাচ্ছে, এমন কথা তিনি বলার চেষ্টা করলেন। এই কথাগুলোই মূলত মোটা দাগে যে অনেক কথা বলেছেন, 30 মিনিটের বেশি সময় সম্ভবত তিনি কথা বলেছেন, আমার এক্স্যাক্ট সময়টা মনে নেই। সেই কথার মধ্যে যে গুরুত্বপূর্ণ কথা, গুরুত্বপূর্ণ মেসেজ নেতাকর্মীদের দেওয়ার চেষ্টা করেছেন তার মধ্যে এই কথাগুলোই এসেছে। কিন্তু শেখ হাসিনার ভাষণে আওয়ামী লীগের অনুতপ্ত হওয়া কিংবা আওয়ামী লীগের ভুল ভ্রান্তি এগুলো কোনো কথা আসেনি। শেখ হাসিনা যে কথাটুকু বলেছেন সেটুকুর ভিত্তিতেই অন্তত এটুকু বলা যায় যে তিনি সংবিধান বিষয়ে সবথেকে বেশি জোর দিয়েছেন এবারের কথাতে। আগামী 23শে জুন যে প্রতিষ্ঠাবার্ষিকী, সেই প্রতিষ্ঠাবার্ষিকীতে কী হবে, কী করবে আওয়ামী লীগ, কী করতে পারবে, কী করার উদ্যোগ নেবে, এরকম কোনো কথা তার মুখ থেকে শোনা যায়নি। তার মানে মনে করা যেতেই পারে যে হয়তো 23শে জুন প্রতিষ্ঠাবার্ষিকীর আগে আরও তার ভার্চুয়াল এরকম মিটিং থাকতে পারে, যেখান থেকে হয়তো নেতাকর্মীদের তিনি দিক নির্দেশনা দেবেন। তিনি আওয়ামী লীগ এখন অনেকের কাছে গ্রহণযোগ্য নয়, আওয়ামী লীগ এখন তাদের কার্যক্রম নিষিদ্ধ রয়েছে, সেই সবের ঊর্ধ্বে উঠেও যদি তার একটা মেসেজকে গুরুত্বপূর্ণ মনে করা যায়, সেটা হচ্ছে সংবিধানের ইস্যু। জাতীয় পার্টিকে প্রোটোকল দিচ্ছেন সেনাপ্রধান ওয়াকরুজ্জামান এবং তার লোকজন। জাতীয় পার্টিকে রক্ষা করা, প্রোটেক্ট করা এবং তাদেরকে নির্বাচনের উপযোগী হিসাবে গড়ে তোলা, এটা আওয়ামী লীগের নির্বাচনী প্ল্যান বি, যার অংশ হিসেবে জাতীয় পার্টি অলরেডি মাঠে নেমে গেছে। ভারত, ওয়াকার, এমনকি বিএনপি। কারণ আওয়ামী লীগের প্ল্যান এ ছিল যে তারাই নির্বাচনে অংশগ্রহণ করবে, রিফাইন্ড আওয়ামী লীগের নতুন কমিটি গঠন করে হাসিনা, ওবায়দুল কাদের, আসাদুজ্জামান এদেরকে বাদ দিয়ে। কিন্তু সেটা সম্ভব হচ্ছে না, যেহেতু আওয়ামী লীগই নিষিদ্ধ এবং তাদের নিবন্ধন স্থগিত, যার ফলে আওয়ামী লীগের লোকজন এখন নির্বাচন করবে জাতীয় পার্টির ব্যানারে, জাতীয় পার্টির আন্ডারে, জাতীয় পার্টির মাধ্যমে। সেই জন্য জিএম কাদেরকে প্রস্তুত করছে। এই যে দেখেন, জিএম কাদের ভয়ে রাজনীতি ছেড়ে দেওয়ার কথা, কিন্তু না, সরকারের বিরুদ্ধে কঠিন কঠিন কথা বলছে এবং নানান বাধা বিপত্তি অতিক্রম করে মাঠে নামছে মাঝে মাঝে।
মানে জিএম কাদেরের সম্পত্তি জব্দ, দেশটাকে নিষেধাজ্ঞা, জেলে থাকার কথা, কিন্তু সেই জিএম কাদের কথা বলছেন বড় বড়, এই সাহসটা পেলো কোথায়? এই সাহসটা পেলো ওয়াকারের কাছ থেকে। এমনকি সরকারেরও কেউ তাকে গ্রিন সিগন্যাল দিয়েছে, তুমি বলো সমস্যা নেই। আওয়ামী লীগের নানান জায়গায় অফিস জয়বাংলা করেছে। এভাবে যদি জাতীয় পার্টিকে জয়বাংলা করে দেওয়ার উদ্যোগ নেওয়া হয়, তখন দেখবেন সেনাবাহিনী তাদের সর্বশক্তি দিয়ে সেটা ঠেকিয়ে দিয়েছে। কারণ এটা আওয়ামী লীগের প্ল্যান বি, যে জাতীয় পার্টিকে রক্ষা করতে হবে, জাতীয় পার্টির মাধ্যমেই আওয়ামী লীগ নির্বাচন করবে। এমনকি দেখেন আপনারা কি হিসাব করছেন, আমরা কি হিসাব করছি, যে এরকম নির্বাচন হবে, ক্ষমতায় আসবে বিএনপি অথবা জামাত চরমনাই ইসলামপন্থীদের জোট, হয় জামাত ক্ষমতায় নইলে বিএনপি ক্ষমতায়। কিন্তু না, ওয়াকার বা নানান মহল, এমনকি আওয়ামী লীগের লোকজন, এমনকি বিএনপির লোকজন, তাদের হিসাব কি জানেন? তাদের হিসাব হচ্ছে ক্ষমতায় আসবে বিএনপি, বিরোধী দল হবে আওয়ামী লীগ। আওয়ামী লীগ তো সরাসরি হতে পারবে না, জাতীয় পার্টির ব্যানারে হবে। জামাত হবে থার্ড। জামাত ক্ষমতায় আসার যোগ্য জনগণের ভোটে, কিন্তু ক্ষমতা আসা তো দূরের কথা, তাদের বিরোধী দল হতেও দিবে না, জাতীয় পার্টির মাধ্যমে, এনসিপির মাধ্যমে ঠেকাবে। এখন দেখেন আওয়ামী লীগ বড় দল, এতে কোনো সন্দেহ নাই। আওয়ামী লীগের অনেক ভোট আছে, এতেও কোনো সন্দেহ নেই। যেমন আওয়ামী লীগ যদি প্রত্যেক বছর একটা গণহত্যা চালায়, তাতে যদি 1 লাখ লোক করে হত্যা করে, তারপরও আওয়ামী লীগকে ভোট দিবে এরকম 10-15% লোক থাকবে। তাহলে আওয়ামী লীগের ভোট কমপক্ষে 15-20%। আমি তো দেখি যে বিএনপি আওয়ামী লীগের ভোট এখন প্রায় সমান, বা এমনকি শুধু আওয়ামী লীগ বিএনপি নির্বাচন করলে বিএনপি হেরেও যেতে পারে। আওয়ামী লীগের জনপ্রিয়তা, আওয়ামী লীগের ভোট এত ঠুনকো নয়। যতই ভোট থাক, কোনো ফেসিস্ট, কোনো সন্ত্রাসী, কোনো মাফিয়াদেরকে আমরা জায়গা দিতে চাই না। রিকনসিলিয়েশন বা ট্রুথ কমিশনের মাধ্যমে আওয়ামী লীগের ভোটারদের কাউন্সিলিং করে ওদের সুস্থ বানাতে হবে। কিন্তু আওয়ামী লীগের ভোট আছে, তো এই জায়গাটা থেকে জাতীয় পার্টির ভোট নেই 1%। কিন্তু জাতীয় পার্টি একটা রেজিস্টার্ড পলিটিক্যাল পার্টি। এখন আওয়ামী লীগ যদি গ্রিন সিগন্যাল দিয়ে দেয় সবাইকে, যে জাতীয় পার্টির প্রার্থী মানেই তাকে নকল লোকজন সবাই ভোট দেবা, আর এই যে গৃহপালিত বিরোধী দল বলতাম আমরা, সেই গৃহপালিতর হক বাস্তবায়নের সময় এসেছে এবং জাতীয় পার্টি এটা করবে। তো জাতীয় পার্টি এই হিসাব করে এবং সার্ভিস দিবে অনিবার্যভাবে। জাতীয় পার্টি দেখছে তাদের ভোট নাই 1%ও। এখন আওয়ামী লীগের সমর্থনে যদি তাদের 20% ভোট হয়, তারা আওয়ামী লীগ যা বলবে সেটা করবে, সমস্যা কি? তারা এমপি হতে পারলেই হলো, যেভাবে হোক এমপি হতে হবে। জাতীয় পার্টির গত 15 বছর যাবত নীতি এটাই, যে এমপি হতে পারলেই হলো, তারপরে যা বলা দরকার যা বলবেন ওটা গৃহপালিত হবে, সমস্যা নেই, আমরা চাই সংসদে যেতে। এই জন্য আওয়ামী লীগের প্ল্যান বি এখন জাতীয় পার্টি ঘিরে। এটা এনসিপি বুঝে গেছে, যার ফলে জাতীয় পার্টি নিষিদ্ধ চায় তারা, এবং তারা জাতীয় পার্টির ক্ষেত্রে ছাড় দিবে না। জাতীয় পার্টির কপালে দুঃখ আছে, তবে এটা ওয়াকারের কারণে এটা কঠিন, কারণ ওয়াকার সরাসরি প্রোটোকল দিচ্ছে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মিরপুর অফিস যেন টর্চার সেল। এই বৈষম্য বিরোধী হলো এনসিপির একটি ফোর্স, বলা হয় এটি ছিল তাদের রুট বা মূল। দেশ টিভি রিপোর্টটিতে বলা হয়েছে, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মিরপুর অফিসে টর্চার সেল বানিয়ে সাধারণ মানুষকে নির্যাতন করা হচ্ছে। এক ব্যবসায়ীকে ধরে এনে নির্যাতন করে ব্ল্যাঙ্ক চেক ও স্টাম্পে স্বাক্ষর করিয়ে নেওয়ার অভিযোগ রয়েছে। ভুক্তভোগীরা জানিয়েছেন, অভিযুক্তদের অধিকাংশই এনসিপির আহ্বায়ক, সাবেক তথ্য উপদেষ্টা নাহিদ ইসলামের ছোট ভাই পরিচয় মিরপুরের প্রভাব বিস্তার করেন। তার সঙ্গে তোলা ছবি দেখিয়ে সরকারি কর্মকর্তাদের চাপ দেন। শুধু সরকারি দপ্তরই নয়, মিরপুরের বিভিন্ন বসত বাড়িতে হামলা ও লুটপাটের অভিযোগও আছে। ভুক্তভোগীরা এতটাই আতঙ্কিত যে বিচার চাওয়া তো দূরে থাক, অভিযোগ জানানোর মানসিক অবস্থাতেও নেই। বরাবরের মতোই এনসিপি নেতা নাহিদ ইসলাম অবশ্য অভিযুক্তদের চেনেন না বলে দাবি করেছেন। টর্চার সেলের এই অভিযোগ যখন সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ছে, তখন এনসিপি নেতা সরার তুষারের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ বেশ দগদগে। এনসিপির যুগ্ম আহ্বায়ক সরার তুষারের বিরুদ্ধে দলের এক নেত্রীকে কুপ্রস্তাব দেওয়ার অভিযোগ তোলেন সাংবাদিক জাওয়াত নির্ঝর। ওই নেত্রীর সঙ্গে কথোপকথনের একাধিক অডিও ফাঁস করেন তিনি। অবশ্য 17 জুন এনসিপির এই নেতা নিজের ভেরিফাইড ফেসবুক পেজে তার দীর্ঘ পোস্টে ঘটনাটি নিয়ে নিজের অবস্থান তুলে ধরেছেন। সেই পোস্টে তিনি দাবি করেছেন, তিনি কোনো অপরাধ করেননি, এ ধরনের সোশ্যাল মিডিয়া ট্রায়াল ও ব্যাশিং তিনি ডিজার্ভ করেন না। বিষয়টিকে তিনি স্মিয়ার ক্যাম্পেইন হিসেবে মন্তব্য করে বলেছেন, এটি রাজনৈতিক উদ্দেশ্য প্রণীত। তার আগেই অবশ্য তার দল এনসিপি তাকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে, যদিও এনসিপির ওই নোটিশে বলা হয়েছে নৈতিক স্খলনের অভিযোগের জবাব চাওয়া হয়েছে। দর্শক খেয়াল করে দেখুন, যৌন হয়রানি হাইকোর্টের নির্দেশনা অনুযায়ী একটি গুরুতর অপরাধ হলেও দলটি এটাকে বলতে চায় নৈতিক স্খলনজনিত অপরাধ। এনসিপি 5 দিনের মধ্যে সরার তুষারকে অভিযোগের বিষয়ে লিখিত ব্যাখ্যা দিতে বলেছে। পাশাপাশি বিষয়টি নিষ্পত্তি হওয়ার আগ পর্যন্ত সরার তুষারকে এনসিপির সব সাংগঠনিক কার্যক্রম থেকে বিরত থাকতে বলেছে। এবার আবারও একই ধরনের অভিযোগ ওঠার পর স্বাভাবিকভাবে প্রশ্ন উঠেছে, এনসিপির এই কারণ দর্শানোর নোটিশ বরাবরের মতোই আইওয়াশ কিনা। কারণ সার্জিস আলম, হান্নান মাসুদ সহ বেশ কয়েকজন নেতাকে এর আগে এমন কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছিল, কিন্তু তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিতে সংগঠনটিকে দেখা যায়নি। দর্শক, দল গঠনের পর 18 জুন পর্যন্ত এনসিপির বয়স মাত্র 3 মাস 10 দিন, দিনের হিসেবে 130 দিন। এই দ্রুততম সময় এনসিপির যুগ্ম সদস্য সচিব গাজী সালাউদ্দিন তানভীরের বিরুদ্ধে ওঠা 400 কোটি টাকা কমিশন বাণিজ্য অতীতের সব অভিযোগকে ছাড়িয়ে গিয়েছিল। জেলা প্রশাসক বা ডিসি নিয়োগে অবৈধ তদবির সহ নানা অভিযোগ আছে তার বিরুদ্ধে। এই অভিযোগগুলো গণমাধ্যমে প্রকাশিত হওয়ার পর তাকে দল থেকে সাময়িকভাবে অব্যাহতি দেওয়া হলেও এখনো স্থায়ী বহিষ্কার করা হয়নি। দুর্নীতি দমন কমিশন তাকে একাধিকবার জিজ্ঞাসাবাদ করেছে বটে, কিন্তু এখনো দৃশ্যমান তেমন কিছুই দেখা যায়নি। এনসিপির সাথে সংশ্লিষ্ট উপদেষ্টা আসিফ মাহমুদের সাবেক সহকারী একান্ত সচিব মোহাম্মদ মোয়াজ্জেম হোসেন। এই ছিল আজকের নিউজ। আসলে সম্পূর্ণ ভিডিও দেখেছেন,
দর্শক আসলে সম্পূর্ণ ভিডিও দেখে বুঝতে পেরেছেন আসলে আজকে নিউজ ঠিক কোন দিক কোন বিষয়টি ইঙ্গিত করছিল। দর্শক ইতিমধ্যেই বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছিলাম। আপনারা অবশ্যই কিন্তু সম্পূর্ণ দেখেছেন। অবশ্যই আমাদের ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্টস করে জানিয়ে দিন এবং আমাদের ইউটিউব চ্যানেল যারা নতুন অবশ্যই ফলো দিয়ে অর্থাৎ সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন পরবর্তী আপডেট পাওয়ার জন্য। আমরা কিন্তু দর্শক প্রতিনিয়ত সব ধরনের খবরাখবর সবার আগে আপলোড করে থাকি। এমনকি আমাদের চ্যানেলে গিয়েও ভিজিট করে আসতে পারেন। ধন্যবাদ, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।